তোর সাথে আমি কথা পর্যন্ত বলতে চাই না, শালার ঘরের শালা। ফোন রাখ ফাজিল। উফ, শালা জীবনটা মাটির চুলার মতো হয়ে গেছে বুঝলে। একটি বার শেষ হতে না হতেই আরো দু তিনটে একসাথে এসে পিছনে ঢুকছে, তাও আবার আছোলা। উফ, কি রে? এই, আরে তোর সমস্যাটা কি একটু বলতো। বেশ কিছুদিন ধরে দেখছি তুই সারাদিন বিমর্ষ হয়ে পড়ে থাকিস। কি হয়েছে তোর? হ্যাঁ? কিছু না রে, বাদ দে। তুই বল, তোর কি খবর? হুম হুম, তুই আমার সেই বাচ্চাকালের বন্ধু। তোকে আমি খুব ভালোভাবে চিনি। খুব সিরিয়াস কিছু না হলে তোর এমন পরিবর্তন হতেই পারে না। আমাকে বলবি না বন্ধু? আরে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস কেন? বল না ভাই। তোর এই নীরবতা কিন্তু আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছে। শুনে আর কি করবি ভাই? যেটা হতে চলেছে সেটা আমার বা তোর কারো পক্ষেই বদলানো সম্ভব নয়। তাছাড়া তুই যে কথাগুলো বিশ্বাস করবি তারই বা নিশ্চয়তা কি? কি বললে? বিশ্বাস করব না? হ্যাঁ, তোকে বিশ্বাস করব না? আচ্ছা, এই 18 বছর একসাথে আমরা কোনোদিন তোর একটা কথাও আমি অবিশ্বাস করেছি? তাহলে আজ কেন অবিশ্বাস করব? আরে তুই ঘটনাটা বলতো নাকি, আমি শুনছি। হুম, ঠিকই বলেছিস। কথাটা একমাত্র তোকেই বলা যায়। আচ্ছা, তোর বড় কাকাবাবুর কথা কি মনে আছে? হুম, আছে তো। এই তো 3 মাস মতো হলো পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আহ, কেন বলতো? কাকাবাবু অমাবস্যার রাতে মারা যায়। আমি সে রাতে কাকা বাড়িতেই ছিলাম। সেই সুবাদে আমাকেও শেষকৃত্য অংশ নিতে হয়। তখন আনুমানিক রাত 3টা বাজে। কবর দেওয়ার জন্য লাশ পরিপাটি করে আমরা 5 জন, অর্থাৎ লাশ কাঁধে 4 জন এবং আমি মিলে এই মোট 5 জন কবরস্থানের দিকে যেতে শুরু করলাম। এত রাতে যে আমাদের সাথে আর কেউ আসেনি এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা ছিল না। একেতে আমাবস্যার রাত, তার উপর কবরস্থানটি এত দূরে। নিজের দু একজন যা লাশের সাথে এসেছে এটা নিহাত আত্মীয়তা রক্ষা করার জন্যই, তা না হলে তারাও আসতো না। তবে আমার আশ্চর্য লাগছিল অন্য জায়গায়। লাশটি সকালে দাফন করলে সমস্যা কি ছিল? কেন কাকা বাবু মরার সাথে সাথেই সকলে মিলে দাফনের জন্য এত ব্যস্ত হয়ে পড়ল? এমনকি কোনো নিকট আত্মীয়কেও জানানো হলো না তার মৃত্যুর কথা। এই কথাগুলো আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ খাটিয়ার মধ্যে লাশের দিকে চোখ পড়তেই কি 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 হলো এটা? লাশটা কি একটু নড়ে উঠলো? না না, লাশ আবার নড়ে নাকি? আমি ভুলভাল দেখছি। এভাবেই নিজেকে সান্ত্বনা দিয়ে এক পর্যায়ে কবরস্থানে গিয়ে পৌঁছালাম। সেখানে আগে থেকেই কাকাবাবুর কবর খুঁড়ে রাখা হয়েছিল। লাশটি যখন কবরে শোয়ানো হয় ধাক্কাটা তখনই খেয়েছিলাম আমি। কাকাবাবুর লাশটাকে আমার বাবা উল্টো করে শুইয়ে দিয়েছে কবরের মধ্যে। মানে সাধারণত লাশের মুখ থাকে কবরের উপরের দিকে, তবে এখানে কাকাবাবুর মুখ রাখা হয়েছে কবরের নিচের মাটির দিকে। আমি বিষয়টা বলতেই যাব, পাশ থেকে মোতালেব দাদা হাতের ইশারা দিয়ে বলে দেয় চুপ থাকতে। ব্যাস, এই অতি আশ্চর্য ঘটনা চুপচাপ দেখা ছাড়া আর কোনো কিছুই
আমার পক্ষে করা তখন সম্ভব ছিল না। সব কাজ শেষ করে বাসায় এসেই আমি বাবার কাছে এই অদ্ভুত নিয়মের কথা জানতে চাই। তবে বাবা আমাকে ধমক দিয়ে থামিয়ে দেয় এবং এই নিয়ে আর কোনো কথা সে শুনতে চায় না বলে সাফ জানিয়ে দেয়। তবে আমি জানতাম সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন একটা রাস্তা সবসময় আমার জন্য খোলা থাকে, আর তা হলো আমার মা। আমি সকালে আমার মায়ের কাছে বিষয়টা সম্পর্কে জানতে চাই। মা দু একবার কথাটি বলবে না করছিল, তবে শেষে আমার জোরাজুরিতে বাধ্য হয়ে শেষমেশ পুরো ঘটনাটা আমাকে বলল। আর যা বলল তা শুনে আমার শরীরের মধ্যে থেকে একটি শীতল প্রবাহ বয়ে গেল। আমার বড়দাদার নাকি কোনো সন্তান ছিল না। নানা রকম কবিরাজ তদবির করেও যখন লাভ হলো না, তখন সে কালো জাদুর দ্বারস্থ হয়েছিল। যে এই কালো জাদু করতে তাকে সাহায্য করেছিল সে বারবার সাবধান করছিল, এই জাদু করলে সন্তান প্রাপ্তি হবে অবশ্যই, তবে সে সন্তান হবে তাবাক জিনের অভিশাপে অভিশপ্ত। পুরো জীবনে অগাধ প্রসার হবে তার, তবে মৃত্যুর পর সে এপার ওপার কিছুই পাবে না। জীবন্ত লাশ হয়ে বারবার ফিরে আসবে এই ধরনের উপর। কোনোভাবেই সে মৃত্যুপুরীতে যেতে পারবে না। অনন্তকাল গলা পচা শরীর নিয়ে ঘুরে বেড়াবে সাধারণ মানুষের এই জগতে, একটি জীবন্ত লাশ হয়ে। বড়দাদা কিছু না ভেবেই তাড়াহুড়ো করে জাদুটি করতে বলে দেয় তাকে, এবং তা সম্পূর্ণ করে বাড়ি ফিরে আসে। তবে আসার আগে সে লোকটি আরো একটি কথা আমার বড়দাদাকে বলে দিয়েছিল। শোন, তুই যা পাপ করলি তা শুধু তোর সন্তানেই সীমাবদ্ধ থাকবে না। তোর ছেলের এই অভিশাপ তোর পরবর্তী বংশধর সকল বড় ছেলে বহন করবে। মুক্তি নেই, ওদের কোনোভাবেই মুক্তি নেই, না তো এপারে না তো ওপারে। চিরকাল অসহ্য যন্ত্রণা বরণ করে জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াবে তারা। মুক্তি নেই, ওদের কোনোভাবেই মুক্তি নেই। হ্যাঁ, জাদুকরের কথা অক্ষরে অক্ষরে ফলে গিয়েছিল। বড়দাদার ছেলে মানে আমার দাদা জন্মালো কিছুদিন পরেই। যত দিন যেতে লাগলো বিদ্যে এবং বুদ্ধিতে দাদা মশাইয়ের প্রসার অগাধ বাড়তে লাগলো। কিন্তু এই প্রসার বেশি দিন স্থায়ী হলো না। তার যখন 52 বছর, একটি ট্রেন দুর্ঘটনায় দাদার অকাল প্রাণে ঘটে। স্বাভাবিকভাবেই সকলে শেষকৃত্য শেষ করে বাসায় ফিরেছিল, কিন্তু বিপত্তিটা বাঁধলো সেদিন মাঝরাতে। হঠাৎ মাঝরাতে দরজায় সজোরে আঘাত করতে লাগলো। সেই ডাক শুনে আমার বড় কাকা গিয়ে দরজা খোলে এবং মুহূর্তে একটি চিৎকার করে দরজা থেকে দূরে সরে যায়। দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার দাদা, সেই দাদা যাকে কিছুক্ষণ আগেই সে এবং আমার বাবা একত্রিত হয়ে 3.5 হাত মাটির নিচে কবরস্থ করে এসেছে। তার হাতে একটি মানুষের কাটা হাত, যা সে পরম তৃপ্তিতে মুখে পুড়ে খাচ্ছে, এবং তার সাথে পচা একটি দুর্গন্ধে ভরে গিয়েছে জায়গাটা। পরের দিন গ্রামের মধ্যে সাড়া পড়ে যায় আমার দাদা জীবন্ত লাশ হয়ে ফিরে এসেছে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সকলে মিলে স্থানীয় বড় হুজুরের কাছে গেলে হুজুর সব শোনে এবং আমার দাদাকে আবার কবরস্থ করতে বলে। এবার সে যাতে আর কখনোই ফিরে না আসতে পারে সেজন্য তার লাশটিকে কবরের মধ্যে উল্টো করে শুইয়ে দেওয়ার নির্দেশ দেয় সে, যাতে সে কাফন জীর্ণ করে মাটি খোঁড়া শুরু করলেও উপরে উঠে আসতে না পারে। সে বলে দাদা চিরকাল উপরে আসার জন্য নিচের দিকে মাটি খুঁড়তে থাকবে, তবে কখনোই আর মাটির উপরে উঠে আসতে পারবে না। হুজুরের কথা মতোই কাজ করা হলো। দাদাকে উল্টো করে কবরস্থ করার পর আর কোনো সমস্যা হয়নি। তবে এই ঘটনার পর থেকেই আমার বড় কাকা প্রতিদিন স্বপ্নে একটি কালো অবয়ব দেখতে পায়। সে তাকে বারবার আরবি ভাষায় বলতে থাকে, এবার তোর পালা, এবার তোকেও এই অভিশাপ বহন করতে হবে। তারপরে ঘটনা তো তোকে প্রথমেই বললাম। হুম, বুঝতে পারলাম। তাহলে তোর কাকা বাবুর জন্যই তোর মন খারাপ করছে, তাই তো? না, আমার নিজের জন্য। কারণ কাকা বাবুর মৃত্যুর পর থেকে আমিও প্রতিদিন সেই জিনটাকে স্বপ্নে দেখতে পাচ্ছি। সে বারবার আমাকে আরবি ভাষায় বলছে, أهلا حنوكتك يجب أن تتحمل هذه علينا يجب أن تتحمل هذه علينا أهلا حنوكتك আমি এই আরবি ভাষার খোঁজ নিয়ে জেনেছি। আল আনা হান ওয়াকাতুকা অর্থ এবার তোর সময় হয়েছে, আর ইয়াজিব আন তাতা হামাল হাদিয়া আলিনা এর অর্থ এই অভিশাপ এবার তোকেই বহন করতে হবে। কাকাবাবু তার জীবনে বিয়েই করেনি, কাজেই অভিশাপ অনুযায়ী এবার আমার পালা। মানুষ মৃত্যুর পর হয় জান্নাত কিংবা জাহান্নামে যায়, কিন্তু আমার ভাগ্যটা দেখ, আমি না পাবো জান্নাত না পাবো জাহান্নাম। জীবন এবং মৃত্যুর মাঝে ঝুলে থাকবো চিরকাল, একটি জীবন্ত লাশ হয়ে অনন্তকাল মাটি খুঁড়তেই থাকবো, যা কখনোই শেষ হবে না। মুক্তি নেই ওই অভিশাপ থেকে, মুক্তি নেই ওই অসহ্য যন্ত্রণা থেকে। আমি ওর কথা শুনে স্পষ্টই বুঝতে পারছিলাম ব্যাটার ছেলে ভালো লেভেলের একটা ভয় পেয়েছে। এখনই কিছু করতে না পারলে এই ভয় ওকে শেষ করে দিবে। শোন ভাই, এইসব অভিশাপ টভিশাপ কিছু হয় না, এমন কিছু হবেও না। আন্টি মন গড়া কিছু একটা বলেছে, আর সেই ঘটনা তোর মাথার মধ্যে এমন ভাবে বসে গিয়েছে যে এসব ভুলভাল স্বপ্নে দেখছিস। মনে করে দেখ, ওই ঘটনা শোনার পর থেকেই তুই স্বপ্নে দেখা শুরু করেছিস। আচ্ছা, এখন আমার কথা হচ্ছে, যদি এমন অভিশাপ থাকতোই তাহলে তোকে আগে কেন ওই জিন দেখা দিল না? আন্টি তোকে ঘটনাটা বলবে সেই জন্য অপেক্ষা করছিল নিশ্চয়ই, তাই না? পাগল। আমার কথা শুনে রাফিদ আমার মুখের দিকে একটিবার তাকালো, তবে ওর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে আমার কথা শুনে ওর মনের মধ্যে থেকে সেই ভয় একটুও কমে যায়নি, বরং আমাকে এই ঘটনাটা বলে তা বোধহয় কয়েক গুণ বেড়ে গিয়েছে। ও, তোর বিশ্বাস হলো না তাই তো? ঠিক আছে, চল। যাব মানে? কোথায় যাব এখন আবার? হুম, এখন নয়, আজ রাতে।
কবরস্থানে চল, আমিও দেখতে চাই কোন সালার জিনের জন্য তোর কাকাবাবু জীবন্ত মাটি খুঁড়ার যন্ত্রে পরিণত হয়েছে। চল দেখাই যাক। কি বলছিস তুই? তুই যা বলছিস তার সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? হ্যাঁ রে সালা, এই একটা কাজ করা ছাড়া তোকে বাঁচানোর আর কোনো উপায় আমি দেখছি না। যে ভয় তুই পেয়েছিস, তাতে এভাবে থাকলে তুই টেনশনে মরে যাবি। এর থেকে ভালো তুই আমার সাথে আজ রাতে কবরস্থানে চল। আমি তোকে দেখিয়ে দিতে চাই এসব অভিশাপ টভিশাপ সবকিছু বাকোয়াজ। কাকাবাবুর লাশ তার জায়গাতেই আছে। আহ তুই যখন বলছিস, ঠিক আছে, আমি রাজি। সেদিন রাতে হেলাল আর আমি সে কবরস্থানে পৌঁছাই। হেলাল হাতে করে একটি শাবল নিয়ে এসেছে। গ্রামের কবরস্থান, তাই কোনো পাহারাদার নেই। এই জন্য আমাদের কাজটা আরো একটু সহজ হয়ে গিয়েছে। হেলাল নির্ভীক চিত্তে কাকাবাবুর কবর খুঁড়তে থাকে। ভাবলেশীন মুখে তার প্রশান্তির হাসি। ব্যাটার ছেলে আমাকে অনেক বেশি ভালোবাসে। শুধুমাত্র আমার ভয় ভাঙানোর জন্য এই রাতে এমন একটি ভূতের কাজ করতে দ্বিতীয়বার ভাবেনি। ওর মতো একটি বন্ধু পাওয়া আসলে একটি ভাগ্যের বিষয়। হ্যাঁ, ওকে দেখে এবার আমার সত্যি মনটা একটু শান্ত হয়েছে। বুকের উপর থেকে ভার সরে গিয়েছে। এই তো আর একটু সময়, তারপরে কাকাবাবুর কাফনে মোড়া লাশটি দেখতে পাবো। আর আমার মনের মধ্যে থেকে সকল ভ্রান্ত ধারণা সারা জীবনের জন্য চলে যাবে। হঠাৎ মরাত করে এক শব্দে কবরের বাঁশের চালি ভেঙে হেলাল নিচে পড়ে যাচ্ছিল। কোনোভাবে কবরের কিনারা ধরে সাবধানে উঠে দাঁড়ালো এবং আমরা দুজনে মিলে কবরের মধ্যে যা দেখলাম তা দেখে আমরা দুজনই নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। কবরটির মধ্যে অনন্ত অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে গাছের একটি শিকড়ে বেঁধে ঝুলছে একটি জরাজীর্ণ কাফনের কাপড়। আর সেই কালো গোমট অন্ধকারের মধ্যে থেকে ভেসে আসছে একটি শব্দ। হ্যাঁ, মাটি খোঁড়ার শব্দ। যেন কেউ মাটির অনেক নিচ থেকে হাতের নখ দিয়ে অনবরত মাটি খুবলে খুবলে খুঁড়ে চলেছে। মুক্তি নেই এই অভিশাপ থেকে, মুক্তি নেই। বন্ধুরা, এই চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 70,000+ হলে আমরা এই গল্পের দ্বিতীয় পার্ট আনবো। সেখানে আমরা এই অভিশাপ থেকে মুক্তির একটি রাস্তা খুঁজে বের করব। তাই দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। হয়তো রাফিদের হাতে বেশি সময় নেই।